আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের ঋতুস ট্রাভেলগের ভ্রমণলিপির এক নতুন অধ্যায়, যেখানে চলছে দুর্দান্ত দারিংবাড়ির সফর। প্রথম দিনের পর এবার দ্বিতীয় দিনে দারিংবাড়িকে অভিজ্ঞতা করে নেওয়ার পালা। দেরি না করে চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে আমরা দারিংবাড়িতে আছি। গতকাল ছিল 30 তারিখ, আজকে 31 তারিখ আর 31শে মে। আজকে আমরা দারিংবাড়ির কিছু কিছু অংশ ঘুরে দেখব, কিছু স্পটস। গতকাল আমরা কয়েকটা স্পটস অলরেডি ঘুরেছি এবং সেই ভিডিও হয়তো আপনারা দেখেওছেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন সেটা। আর আজকে আমরা দারিংবাড়িকে এক্সপ্লোর করব আরো কিছু জায়গা ঘুরে। আপাতত আমি রেডি হয়ে গেছি, আর আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলেই আমরা এখন ব্রেকফাস্ট করব। হোটেলের ডিটেলস তো আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু তা সত্ত্বেও আমি বলে দিই আমরা কোথায় এসে উঠেছি। দারিংবাড়িতে আমরা এসে উঠেছি স্নো ভিউ হোটেলে। এটা একদম প্রপার দারিংবাড়িতেই একটা প্রপার্টি বলতে পারেন, এবং এখানে বেশ অনেকগুলোই রুম আছে। এরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুরই ব্যবস্থা রাখে। আর এদের যে রুম রয়েছে সেটাও খুব ভালো। এখনো অবধি মোটামুটি আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি, কিন্তু একটাই সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম একটু আমরা দেখছি। তার কারণ হিসেবে ওরা বলছে যে এখানে বৃষ্টির ওয়েদার হওয়ার জন্য এখানে ইলেকট্রিসিটি একটু সমস্যা করছে, হুইচ ইজ ওকে, কারণ ওরা জেনারেটর দিচ্ছে মাঝে মাঝে। আর এসির খুব একটা প্রয়োজন হচ্ছে না, কারণ ওয়েদার খুবই মনোরম। তো সেই কারণে আমরা খুব একটা এফেক্টেড হচ্ছি না সেই দিক দিয়ে। কিন্তু আদারওয়াইজ এদের অ্যামেনিটিস, এদের ফ্যাসিলিটিস মোটামুটি ঠিকঠাকই আছে। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে বিকেলের পর, মানে সন্ধে নাগাদ, প্রায় 6টা 6:30 নাগাদ প্রচন্ড বৃষ্টি হয়েছে। আর বেশ ঝড় হয়েছে। তো কালকে ঝড়ের জন্য, বৃষ্টির জন্য আজকে ওয়েদার মোটামুটি ভালোই আছে। ক্লিয়ার ব্লু স্কাই আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ঘোরার জন্য একটা খুব ভালো পরিবেশ বলে আমরা মনে করছি। তো আমরা বেরিয়ে পড়বো আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে যাওয়ার পর, মানে সেরে নেওয়ার পর আমরা বেরিয়ে যাব আর দেখে নেব কিছু জায়গা দারিংবাড়িতে। আমাদের সঙ্গে থাকবেন। আমরা বেরিয়ে পড়েছি দারিংবাড়ি এক্সপ্লোর করতে। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হিল ভিউ পার্ক। আমরা গতকাল দারিংবাড়িতে এসে পৌঁছেছি। অনেকটাই লেট হয়েছে আমাদের পৌঁছতে, তার কারণ আমাদের ট্রেন অনেকটা লেট ছিল। আমরা চেন্নাই মেলে এসেছি, কিন্তু চেন্নাই মেল মানে খুবই রিনাউন্ড একটা ট্রেন সার্ভিস হয়ে থাকলেও আমি জানি না কি কারণ ছিল ওদের। ইদানিং নাকি এদের ভীষণ লেট হচ্ছে, ট্রেন লেট হয়ে ঢুকছে এবং ডিলে হচ্ছে, এই ব্যাপারগুলি, সমস্যাগুলো দেখা দিচ্ছে। এনিওয়ে, তো আমরা অ্যাকচুয়ালি 29 তারিখে বেরিয়েছিলাম। আমাদের রাতের ট্রেন ছিল 11:45, কিন্তু 11:45-এর জায়গায় আমাদের ট্রেন আসে প্রায় 1:15, এবং 1:15-তে ট্রেন ছাড়ার পর পরের দিন সকালে অর্থাৎ 30শে মে আমাদের ব্রহ্মপুরে ঢুকতেও অনেক লেট হয়, প্রায় 3.5 ঘন্টা লেট ছিল আমাদের ট্রেন। এনিওয়েজ, তো অনেকটাই ডিলে, অনেকটাই লেট চলছিলাম আমরা, কিন্তু কালকে আমরা অনেকগুলো জায়গা ঘুরেছি। যখন আমরা দারিংবাড়িতে ঢুকছি আর কি, ব্রহ্মপুর থেকে রাস্তায় কিছু স্পটস আমরা ঘুরেছি। আজকে আমরা কিছু স্পটস ঘুরবো দারিংবাড়িতে এখানে। তো প্রথম আমরা যাচ্ছি, সে কারণে আমাদের প্রথম আজকের যাত্রা শুরু হলো হিল ভিউ পার্ক দিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা প্রথম ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছেন হয়তো দারিংবাড়িতে আসার, আমাদের কলকাতা থেকে দারিংবাড়ি আসার যে যাত্রাটা, সেটা আপনারা দেখেছেন এবং কয়েকটা স্পটসও আপনাদেরকে ঘুরিয়েছি। আজকে আমরা প্রপারলি দারিংবাড়িতে সেকেন্ড ডে রয়েছি এবং দারিংবাড়িকে এক্সপ্লোর করব। এখানে বেশ কয়েকটা জায়গা আছে। প্রথম যে জায়গাটা আমরা দেখতে এসছি সেটা হচ্ছে হিল ভিউ পার্ক। এটা একটা পার্ক, এখানে দুটো পার্ক আছে, একটা হচ্ছে হিল ভিউ পার্ক আর এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক। বাটারফ্লাই পার্কটা ওই দিকটায় রয়েছে, যেটা আমরা পরে যাব, আর এটা হচ্ছে হিল ভিউ পার্ক। আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে হিল ভিউ পার্কের এন্ট্রি। এখানে টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে
এন্ট্রি ফি। আর এই হচ্ছে পার্ক সংলগ্ন, মানে যে এন্ট্রি সেই জায়গাটা। এখানে লাল মাটি আর পাহাড় এর যে কম্বিনেশনটা, এটা দেখতে বেশ ভালো লাগছে এবং আমাদের পুরুলিয়ার কথা মনে পড়ে যায়। লাল মাটি দেখলেই পুরুলিয়ার কথা মনে পড়ে যায়, বাঁকুড়ার কথা মনে পড়ে যায়। এনিওয়ে, জায়গাটা খুবই সুন্দর, আমাদের খুব ভাল লাগছে। গতকালও আমরা খুব এসে যখন এখানে পৌঁছিয়েছি তখন আমাদের ওয়েদার বেশ মনোরম ছিল, বেশ ভালো লাগছিল। আচ্ছা, এখানে টয় ট্রেনও রয়েছে। এটা টয় ট্রেন দূরে, আর এটা হচ্ছে এন্ট্রিতে ঢুকেই এটা আমরা দেখছি। টয় ট্রেন চাপার জন্য 20 টাকা করে টিকিট। দূরে বাটারফ্লাই পার্ক, এই যে হিলভিউ পার্ক এই পাশে, আর বাটারফ্লাই পার্ক হচ্ছে ঠিক তার উল্টো দিকে। আমরা সেদিকে হাঁটছি। বাটারফ্লাই পার্কেরও আলাদা চার্জ হবে, টিকিট হবে আর কি। গিয়ে দেখি বন্ধ আছে না খোলা আছে সেটা এখনো বুঝতে পারছি না। $15, $20 করে টিকিট। এখন এটাই দেখার যে বাটারফ্লাই পার্কে বাটারফ্লাই থাকবে কিনা। নিঝুম পাহাড়ি নিঝুমতা সর্বত্র, খুব একটা মানুষের পায়চারি নেই, খুব একটা আওয়াজ নেই, একদম আইসোলেটেড একটা জায়গা। এখানকার সমস্ত জায়গায় প্রায় সেরকম।
বাটারফ্লাই পার্কে একদম বাটারফ্লাই নেই সেটা বলাটা ভুল হবে, মাঝে মাঝে পাতার মধ্যে বাবা এটা মাছি, আচ্ছা মৌমাছি আর কি, পাতার মধ্যে গাছের ফাঁকের মধ্যে বাটারফ্লাই দেখা যাচ্ছে। একটা কি বললি নামটা? কমন টাইগার, কমন টাইগার, যদি আমি মনার্ক বলে জানতাম, বাটারফ্লাই একটা কি বেশ মনার্ক প্রজাতির একটা হয়, আমি হয়তো নামটা পরে বলে দেবো। তো সেই একটা বাটারফ্লাই আমরা দেখলাম, এছাড়া ছোটোখাটো কিছু কালারফুল বাটারফ্লাইসও দেখছি এদিক ওদিক। ভীমরুল আছে, ওই এক্ষুনি একটা বাটারফ্লাই উড়ে গেল, মানে এইরকম রয়েছে আর কি, মাঝে মধ্যে আর কি এরকম বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। মেডিসিনাল প্লান্ট গার্ডেন আছে আলাদা করে, একেবারেই ফাঁকা। আচ্ছা, কিছু গাছপালা তো রয়েছে এখানে, মেডিসিনাল প্লান্টস আর কি। এই যে একটু দেখিয়ে দিই কয়েকটা। সুন্দর একটা হাওয়া। সিনামন, এটা কি সিনামোমাম কি জেলানিকাম, সিনামোমাম জেলানিকাম, বাই এনি চান্স এটা সিনামন গাছ? দারচিনি হতে পারে, আপনারা যদি জেনে থাকেন জানাবেন কমেন্টে, আমি ভুল না ঠিক। এটা উড়িয়া ভাষায় লেখা আছে, এটা পড়া দুঃসাধ্য আমার ক্ষেত্রে। আচ্ছা, মেলিয়া আলেডারাক, প্রোনাউন্সিয়েশন আমি জানি না, প্রোনাউন্সিয়েশন আমি ঠিক করছি না ভুল করছি। ওখানেও একটা রয়েছে কিন্তু, আচ্ছা সার্পেন্টাইন বলে কিছু একটা রয়েছে, রভলফিয়া সার্পেন্টাইন। এখানে এরকম অজস্র অনেকগুলো মেডিসিনাল প্লান্ট রয়েছে দেখতে পাচ্ছি। এই যে এটা একটা কি, আচ্ছা এটা ম্যাঙ্গো, আম গাছ, যাতে আম নেই। আর এটা কি, এমব্লিকা অফিসিলান্ডিস, আচ্ছা এটা জাস্ট গুড়িটাই রয়েছে, পাতা নেই। এনিওয়ে অজস্র অজস্র এরকম রয়েছে। আমি জানি না আপনারা হোমিওপ্যাথি ওষুধের সাথে হয়তো অনেকেই পরিচিত, আমরা নাক্সভম বলে একটা ওষুধ খেয়ে থাকি, আমরা অনেকেই জানি। আমার মনে হচ্ছে এই গাছটা কি কোনোভাবে সেই ওষুধের সাথে লিঙ্কড, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, স্ট্রাইকনোস নাক্সভমিকা, আর তার গাছ হচ্ছে এইটা। এটা কি কোনোভাবে সেই নাক্সভমের সাথে কোনোভাবে কি এটার সম্পর্ক রয়েছে? জানি না, জানলে আমায় অবশ্যই জানাবেন কমেন্টে। প্রচুর গাছ আছে কিন্তু এখানে, মেডিসিনাল কোয়ালিটির প্রচুর গাছ আছে। এনিওয়ে আমরা এগোবো। অজস্র মৌমাছি এখানে ভন ভন করছে, কানের পাশ দিয়ে মৌমাছি, হ্যাঁ মানে এক জায়গায় স্টেডি রয়েছে, কখনো ঘুরছে, এরকম ভাবে মৌমাছি অজস্র ঘুরে বেড়াচ্ছে এখানে। বাটারফ্লাই খুব একটা বিশেষ না থাকলেও মৌমাছি কিন্তু এখানে আছে, ফ্লাই গার্ডেন। আর গাছ অজস্র, অনেক রকম প্রজাতির গাছ এখানে। যারা মোটামুটি গাছ নিয়ে পড়াশুনো করেন বা যাদের একটু হলেও বোটানি নিয়ে একটু হলেও জ্ঞান আছে, তারা এই জায়গাটা এসে উপভোগ করতে পারবেন, কারণ প্রচুর ধরনের গাছ এখানে রয়েছে, আলাদা আলাদা প্রজাতির, অন্যরকম মানে আলাদা আলাদা ধরনের। যাই হোক, এখন আপাতত আমরা এখান থেকে এগোচ্ছি, আমরা আর বেশি ভেতরে যাইনি, এখান থেকেই আমরা পরের গন্তব্যের দিকে রওনা দেব। থ্যাংক ইউ।
খারাপ তো আমি দেখলামই না। দেখতেই পারি কোনো খারাপ না। হ্যাঁ, মানে রাস্তা এত সুন্দর। আমরা কালকে ড্রাইভ করে যখন এলাম, যে রাস্তার মধ্যে দিয়ে এসেছি, যে রাস্তা পেয়েছি থ্রু আউট, মানে এখনো অবধি আমি কোথাও কোনো রাস্তায় তাপ্তি মারা নেই। না, কোনো চাপ্পি মারা নেই। আর মানে খুবই স্মুথ আমাদের গাড়ির মানে জার্নি হয়েছে। এখন যে রাস্তাটায় ঢুকলাম সেটা একটা লাল মাটির রাস্তা, পিচ রাস্তা থেকে বেরিয়ে। তো এইটা তো মানে কিছু করার নেই, কিন্তু নর্মাল যে পিচের রাস্তা, হাইওয়ে, এটা বোধহয় হাইওয়ে, তাই না? তো হাইওয়ে রাস্তা, একটা কোথাও কোনো খানাখন্দ বা কিচ্ছু নেই, কিছুই নেই, মানে খুবই স্মুথ, খুবই প্লেন সিম্পল একটা রাস্তা, যেরকম হওয়া উচিত লং জার্নির জন্য, ঠিক সেরকমই। খুবই ভালো রাস্তা। আচ্ছা, প্রথম আমরা এলাম যে জায়গায়, সেটা হচ্ছে লাভার্স পয়েন্ট। কেন এর নাম লাভার্স পয়েন্ট সেটা আমরা লাভার্স পয়েন্টে পৌঁছেই হয়তো বুঝতে পারবো। কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। দূর থেকে দেখছি, আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। আমরা গাড়ির থেকে এগিয়ে, এই জায়গাটা পুরোটা লাল মাটি, পুরোটাই লাল মাটি, অনবদ্য। চলুন যাওয়া যাক লাভার্স পয়েন্টের দিকে। এখানে আচ্ছা, এটা একটা পাথর, এই উঠে যাচ্ছে সোজা উপরে। আর পুরোটাই একটা ঘন অরণ্যের মাঝে একটা ফাঁকা জায়গা। লাভার্স পয়েন্ট একটা পাথুরে পাহাড়ি একটা জমি। আর এখানে রয়েছে একটা ঝর্ণা, ঝর্ণা কিনা জানি না, কাছে গেলে বুঝতে পারবো। একটা স্ট্রিম, একটা ছোট্ট স্রোতস্বিনী, সেটা আওয়াজ, তার জলের আওয়াজ আমরা পাচ্ছি এখান থেকে। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। বাবা, জল একদম কাদা মাটি জল, জলের কোনো রং নেই, জল একেবারেই কাদার রং। আর ওই যে হচ্ছে দূরে ছোট্ট জলের যে স্রোতধারা, সেটা দেখা যাচ্ছে। জলের আওয়াজ পাচ্ছেন হয়তো আপনারা। ওদিকটা নামা যাবে বোধহয়, যাই ওদিকটা। ওই যে ওই দিক দিয়েই নামতে হবে। হ্যাঁ, ওই দিকটা হেঁটে আই থিঙ্ক নামতে হবে ওই দিকটা থেকে। চলুন যাই আস্তে আস্তে। ওটা পরে যাচ্ছি, আগে এদিক দিয়ে যাই। আচ্ছা, এখানে বেঞ্চ আছে, এই যে এই দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, আর এখানে রয়েছে বেঞ্চ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই দিক থেকে হেঁটে নেমে আর কি নামতে হবে ওই জায়গাটায়। জলের কাছটায় যেতে পারবো তো? হ্যাঁ, তো জায়গা আছে, এই পাথরটার উপর দিয়েই যেতে হবে, এই দিক দিয়ে। চলো। জলের রংটা এরকম কাদাটে, তার কারণ হচ্ছে এখানকার লাল মাটি। যেহেতু মাটির রং লাল, সেই জন্য জলটাও এখানে ন্যাচারালি একটু লালচে আর কি। সেটা জানি না আয়রন আছে কিনা, হতেও পারে, হু নোজ। এনিওয়ে, দেখাই আপনাদের। এই যে এখানে লোকজন নেমে স্নান টান করছে, লোকে বাইক থেকে নিয়েও এসছে এই জায়গাগুলো ঘুরতে। জলের আওয়াজটা শুনুন।
অসাধারণ লাগছে না? মানে জলের আওয়াজ এতটাই কানে আরাম দেয়, ভীষণ ভাল লাগছে। এখানে নিরিবিলি বসে বেশ কিছু মুহূর্ত কাটিয়ে দেওয়া যায় শুধুমাত্র এই জলের আওয়াজ শুনে। আর কিছু লাগবে না। প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে এখানে, পাহাড়, মাটি, পাথর, দু চোখ ভরে যতটা দেখার দেখে নিন। আর বসে নীরবে নিরিবিলিতে এই জাস্ট জলের আওয়াজটা, আর কিচ্ছু লাগবে না। এই জায়গাটা এটার মতো করে সুন্দর। ওই হুলা হুলা গান্ডা যেখানে আমরা গেছিলাম কালকে, সেটার সাথে এটা তুলনা চলেই না, একেবারেই চলে না। ওটার আলাদা সৌন্দর্য, এটার আলাদা সৌন্দর্য। ওখানে লাল মাটি ছিলই না, ওখানে পুরোটাই পাথর ছিল, কাজেই জলের রঙও খুব পরিষ্কার ছিল। কিন্তু এখানে যেহেতু মাটির রং লাল এবং মাটির সাথে এই জল মিশে আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে, সেজন্য জলটা অতটা ক্লিয়ার নয়। এনিওয়ে, চলুন ওঠা যাক এবারে। দেখি ওই দিকটায় যে সিঁড়িটা আছে, সেই সিঁড়িটার দিকটায় একটু যাব, একটু ফটো তুলবো, তারপরে আবার পরবর্তী গন্তব্যের দিকে পাড়ি দেবো। সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই উঠতে হবে। আচ্ছা, ওখানে বোধহয় একটা কোনো ওয়াচ টাওয়ার আছে, এই যে দূরে, এই ওয়াচ টাওয়ারটার জন্য বোধহয় এটাকে লাভার্স পয়েন্ট বলা যায়, মানে বলা হয় হয়তো, জানি না। দেখি কতটা পারি উঠতে। খুব একটা ডিস্টেন্স যে তা নয়। বাহ, এখানে এই ছোট ছোট বেঞ্চ আছে, এখানে বসে হয়তো নিরিবিলিতে সময় কাটানো যেতে পারে, বিশেষ করে যারা কাপল আসছেন আর তাদের জন্য সময় কাটানোর একটা নিরিবিলি জায়গা এটা। উঠেই দেখি উপরটা কি আছে। এখানে সবুজটা চোখে অনেকটা আরাম দিচ্ছে, যদিও আমি একটা লাল চশমা পরে আছি, কিন্তু বাবা এখানটা পুরো জল। হয়তো কালকে ঝড় বৃষ্টির জন্য এখানে একটু জল হয়ে গেছে, বাট আপনাদেরকে ভিউটা দেখাই এখান থেকে। এই হচ্ছে লাভার্স পয়েন্টের
ওয়াচ টাওয়ার থেকে ভিউ। ওই দূরে ওখানে কয়েকজন স্নান করছে, এই যে যেটা আমরা নিচ থেকে দেখছিলাম। আর এই হচ্ছে ভিউ ফ্রম দ্য ওয়াচ টাওয়ার। ভালো, খারাপ নয় জায়গাটা। সেম এখানেও কিছু কিছু জায়গায় লোকজন লিটার করেছে। এইখানটায় যেখানটা আমরা বসেছিলাম এবং নামার সময়ও দেখছি কিছু কিছু জায়গায় জলের বোতল, প্লাস্টিকের মানে বোতল, ফুড প্যাকেটস, এই জিনিসগুলো মানে অন্যান্য প্লাস্টিক এগুলো ফেলেছে। এই জন্যই আমাদের এখানকার যে কিছু ন্যাচারাল ট্যুরিস্ট সাইটস আছে সেইগুলোর ভ্যালু, কদর ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ যখন বাইরে থেকে ট্যুরিস্টরা এখানে আসে এবং তারা এখানকার সবুজায়ন, এখানকার প্রকৃতি, এই জিনিসটাকেই এনজয় করতে আসে, দেখতে আসে, কিন্তু তার মধ্যে যখন এই রকম ধরনের আবর্জনা, ময়লা এগুলো মানে দেখা যায়, সেটা খুবই ডিস্টার্বিং যে কোনো ট্যুরিস্টদের জন্য। শুধুমাত্র ট্যুরিস্ট নয়, এটা যে কোনো মানুষের, আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা খুব ডিস্টার্বিং হওয়া উচিত। যদি আপনাকে এই জিনিসটা ডিস্টার্ব না করে তাহলে প্রশ্ন আছে সে বিষয়ে, যে আপনি কি সত্যি ভাবছেন আপনার এক্সিস্টেন্সকে নিয়ে, যে নর্মাল ন্যাচারাল যে হিউম্যান এক্সিস্টেন্স সেটাকে নিয়ে, বা আপনার ফিউচার জেনারেশনকে নিয়ে। অজস্র জায়গায় এরকম আবর্জনা আপনারা দেখছেন হয়তো, এই দেখুন হাওয়া দিচ্ছে খুব সুন্দর। এনিওয়ে, প্লাস্টিকের চামচ, বিড়ির প্যাকেট, সিগারেটের প্যাকেট, কি নেই সবই আছে। একটা জায়গায় দেখলাম মদ্যপান করেছে, সেই তার বোতল পর্যন্ত সেখানে ফেলা, কাঁচের বোতল। ইউ শুড বি রেসপন্সিবল অ্যাবাউট ইউর এনভায়রনমেন্ট। যে যেখানে তুমি রয়েছো সেখানে অন্তত আবর্জনা না ফেলে সেটাকে তুমি ক্যারি করো, সাথে নিয়ে যাও। তুমি অন্য কোনো জায়গায় যেখানে ডাস্টবিন রয়েছে, ট্র্যাশ ক্যান রয়েছে, সেখানে ফেলো না। সেটা কেন করব আমরা? আমরা খুব একটা বেশি খাটাখাটনি পছন্দ করি না কোনো বিষয়, তাই না? এনিওয়ে, আমরা এখন লাভার্স পয়েন্ট থেকে বেরোবো এবং বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব। মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে এমও পার্ক। এমও পার্ক আমাদের পরবর্তী ডেস্টিনেশন। চলুন যাওয়া যাক তবে সেখানে। এই ছিল আমাদের দারিংবাড়ি সফরের দ্বিতীয় দিনের প্রথম পর্ব। এর দ্বিতীয় পর্বে থাকতে চলেছে আরো অনেকগুলি চমক। দেখতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ঋতুস ট্রাভেলগ ইউটিউব চ্যানেলটিকে, যাতে সঠিক সময় আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি বিদায়।